কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ড ঘটে। আহত হয়েছেন অন্তত ৬ জন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সময় রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে হোটেলটিতে আগুন লাগে। ওই সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন। দমকলের ৪টি ইউনিট ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অতিথিদের উদ্ধার করে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, ২ নারী ও ৬ পুরুষ। প্রাথমিকভাবে একটি এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজে চলছে তল্লাশি। কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের খবরের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আপনি তো সেই দুর্ঘটনাস্থলে আছেন। আমরা যেমনটি খবরে জানছিলাম যে নিহতদের ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি। তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা এবং কিভাবে এই আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে নিশ্চিত কিছু জানা গেল কিনা, পাশাপাশি এই মুহূর্তে আপনি যেহেতু সেখানে রয়েছেন জানাবেন কি পরিস্থিতি দেখছেন। এখানকার ছবিটা আপনাকে দেখায়। এই কিন্তু জায়গাটি পুলিশ ঘিরে দিয়েছে এবং হোটেলটি সিল করে দেওয়া হয়েছে প্রবেশদ্বার। এবং এই যে ভবন, সেই যে ভবন, এই ভবনটিতে কিন্তু মোট ৬টি হোটেল আছে। এবং যেটা জানা যাচ্ছে ৩ তলায় কিন্তু প্রথমে আগুন লাগে, তারপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যারা মৃত্যু গেছে, আর কি যাদের মৃত্যু হয়েছে তাদের কারোর শরীরে কিন্তু কোনো রকম ঝলসানোর চিহ্ন নেই, অর্থাৎ শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ৮ জন বাংলাদেশি এই ৯ জনের মধ্যে। এবং তাদের পাসপোর্ট মিলিয়ে দেখার পর্ব কিন্তু চলছে পরিচয় নিশ্চিতের জন্য। এবং ইতিমধ্যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতা, তারা কিন্তু কলকাতা পুলিশ এবং প্রশাসনের সাথে তারা যোগাযোগ রেখে চলেছে যে সমস্ত বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে যারা এই হোটেলে এসেছিলেন চিকিৎসার জন্য, তাদের বাংলাদেশ থেকে তারা কোথায় থেকে এসেছিলেন এবং তাদের ঠিকানা পরিচয় সব মিলিয়ে এবং পরবর্তীতে কিভাবে এই দেহ হস্তান্তর করা হবে পোস্টমর্টেমের পর, সেই সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতা এবং কলকাতা পুলিশ প্রশাসনের সাথে, রাজ্য প্রশাসনের সাথে তারা কিন্তু ইতিমধ্যে সমন্বয় রেখে কাজকর্ম চলছে, পরিচয় পর্বের কাজ শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই যে আমি আর কি কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এই যে আবাসিক হোটেল, সেই আবাসিক হোটেল, এখানে কিন্তু নগর উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিমিত্রা পল এসেছিলেন। তিনি বেশ কিছু ত্রুটি কিন্তু উল্লেখ করেছেন যে কারণে মৃত্যু হয়েছে এবং পাশাপাশি দমকল এবং পুলিশের তরফ থেকে কিন্তু বাকি যে ত্রুটি ছিল, কি কি ত্রুটি ছিল যে কারণে এরকম মৃত্যু হয়েছে সেই সমস্ত তদন্ত শুরু হয়েছে। এবং এই যে মির্জা গালিব স্ট্রিট, এটা কিন্তু কার্যত বলা হয় হোটেল পাড়া, নিউ মার্কেট সংলগ্ন। এবং এখানেই বাংলাদেশ থেকে যারা পর্যটকরা আসেন তারা মূলত এখানেই সব থেকে বেশি ওঠেন। আপনি জানেন যে বাংলাদেশ থেকে তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ থেকে পর্যটকদের আসার জন্য সম্প্রতি ভারত সরকার যে ভিসা দিয়েছিল, সেই ভিসা দেওয়ার পর কিন্তু কয়েক হাজার পর্যটক ইতিমধ্যেই কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য, কারণ দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার জন্য পর্যটন এবং চিকিৎসার জন্য কিন্তু অনেকে আসতে পারেননি। তো স্বাভাবিকভাবে ভিসা পাওয়ার পর একটা বিরাট সংখ্যক আসে এবং তারা কিন্তু এই এলাকায় যে সমস্ত হোটেল আছে সেই হোটেলগুলোতে, বিভিন্ন হোটেলগুলোতে তারা অবস্থান করছিলেন। তার মধ্যে কিন্তু গতকাল রাত ২টোর পর এই যে আবাসন, সেই আবাসনে থাকা হোটেলে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে এবং মৃত্যু হয়েছে ৯ জনের, যার ভিতরে ৮ জন এখনো পর্যন্ত বলা হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিক। এবং সেই বাংলাদেশি নাগরিকদের যে শনাক্তকরণ, তাদের পাসপোর্ট মিলিয়ে দেখা, তাদের সাথে যারা এসেছিল এবং সেই প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং নিশ্চয়ই আপনি যদি নতুন কোনো তথ্য জানতে পারেন আপনার মাধ্যমে আমরাও দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানকার পরিস্থিতির খবর নিয়ে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এনসিপি নেতা নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবার কথা রয়েছে। রিটে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আজ থেকে অফিস শুরু করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান সহ 2 কমিশনার। সকাল 9টায় প্রথমে দুদক কার্যালয়ে আসেন 2 কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এরপরে আসেন নতুন চেয়ারম্যান। এর আগে মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নতুন কমিশনের 3 সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দুদকের কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে আরো খবর জানাতে দুদক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। সনি, দুদকে আজ তাদের দায়িত্বের প্রথম দিন, তো কতটা কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন তারা এবং তাদের পরিকল্পনা কি রয়েছে যদি তারা আপনার সাথে জানিয়ে থাকেন বলবেন সে সম্পর্কেও। অদিতি, আসলে আজকে দুদকের এই সেগুনবাগিচার প্রধান কার্যালয় কিন্তু সত্যি একটা কর্মচঞ্চল দিন অতিবাহিত করছে। কারণ আপনি জানেন যে চলতি বছরের 3 মাস থেকে গতকাল পর্যন্ত আসলে এই দুদক কার্যালয় কিন্তু আসলে কমিশনবিহীন কার্যক্রম চালিয়ে গেছে। গতকালকে মন্ত্রিপরিষদ সচিবের ওখানে কিন্তু দুদক কমিশনাররা যোগদান করে আজকে সকাল 9টার দিকে কিন্তু দুদকের যে নবনিযুক্ত কমিশনার জাহাঙ্গীর আলম খান এবং সাজ্জাদ হোসেন ভূঁইয়া তারা কিন্তু 9টায় দুদক কার্যালয়ে প্রথম অফিস করতে তারা কিন্তু উপস্থিত হয় এবং 9:30টায় দুদক চেয়ারম্যান AKM আসাদুজ্জামান তিনি এসে উপস্থিত হন দুদক কার্যালয়ে। তো এখন বর্তমানে এই 3 কমিশনার কিন্তু দুদকের সমস্ত কর্মকর্তা কর্মচারীর সাথে কিন্তু এখন পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন। তারা তাদের বিভিন্ন নিজেদের কাজ বন্টন হয়তো তারা ভিতরে করছেন, কারণ নতুন কমিশন কার কোন দায়িত্ব পালন করবে এবং কমিশনের ভেতরেও কে কোন দায়িত্ব পালন করবে সবকিছুই আসলে হয়তো আজকে মধ্যে না হলেও অন্তত এখন এই কমিশন যোগদান করার পরে কিন্তু সেইগুলো ফাইনাল হবে। তো এখন পর্যন্ত তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। তারা যেটা এই সমস্ত দুদকের কর্মকর্তা কর্মচারীর সাথে পরিচিতি পর্ব শেষ করে হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে আগামীকাল দুদকের নবনিযুক্ত কমিশনাররা সাভার স্মৃতিসৌধে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন। তো এই দুদকের সংশ্লিষ্ট আপনি জানেন যে দীর্ঘ 166 দিন দুদকে কমিশন না থাকার কারণে কিন্তু দুদক এক ধরনের স্থবিরতার মধ্যেই ছিল, যার নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু দুদকে কমিশনারদের সিদ্ধান্ত নিতে হয়, যার কারণে কমিশনার না থাকার কারণে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। বিগত যে কমিশন ছিল তাদের যে সিদ্ধান্ত ছিল যাদের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু গত 166 দিন বাস্তবায়ন হয়ে গেছেন। এখন এই কমিশন যোগদানের ফলে সবাই আশা করছে যে এখন নতুন বিভিন্ন দুর্নীতির বিষয়ে অনুসন্ধান তদন্ত চলমান থাকবে। সনি, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সে সম্পর্কে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, দুদকের সামনে থেকে সহকর্মী ইমতিয়াজ সনি যুক্ত ছিলেন এতক্ষণ। এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে এবার রেকর্ড আবেদন করেছে শিক্ষার্থীরা 11 শিক্ষা বোর্ডে, যার সংখ্যা প্রায় 13 লাখ। বিপুল সংখ্যক এই খাতা পুনর্মূল্যায়ন করে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করাই এখন চ্যালেঞ্জ। আর এতে ফল পরিবর্তন হলে একাদশ শ্রেণীর ভর্তিতেও তৈরি হতে পারে জটিলতা। জুলিয়া তানহার প্রতিবেদন। 2 দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার। প্রত্যাশিত ফল না পাওয়ায় শুরু হয় খাতা চ্যালেঞ্জের হিড়িক। 11 থেকে 17 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন 4 লাখের বেশি পরীক্ষার্থী। 11 শিক্ষা বোর্ডে জমা পড়েছে প্রায় 13 লাখ আবেদন। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন 10,56,000-এর বেশি, আর ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন পড়েছে 2,31,000-এর বেশি। শুধু ঢাকা বোর্ডে আবেদন 3,35,677টি।
এত সংখ্যক আবেদনে হতবাক শিক্ষামন্ত্রী। বর্তমান পুনর্নিরীক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালা করার কথা জানান তিনি। আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পর আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন। একদিকে পুনর্মূল্যায়নের আবেদনের পাহাড়, অপরদিকে এইচএসসি ভর্তি শুরুর আগে কম সময়। কিভাবে সামাল দেবে শিক্ষা অধিদপ্তর? এই 13 লাখের সমাধান না হওয়া পর্যন্ত আপনার ভর্তি কার্যক্রম কিন্তু শুরু করা যাবে না। ফর এক্সাম্পল, যে মনে করেন যে কেউ এখন এ পেল, এখন দেখা গেল যে সে তার এই নম্বর দিয়ে সে অ্যাপ্লাই করলো তার একটা পছন্দের কলেজে, তার জিপিএর কারণে সে চান্স পেল না। পরে দেখা গেল যে তার রেজাল্ট রিভ্যালুয়েট করার ফলে তার রেজাল্ট A+। তো দেখা গেল যে A+ হলে সে ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ ছিল। তো তখন তো আরেকটা জটিলতা তৈরি হবে। সঠিকভাবে পুনর্মূল্যায়নে ব্যর্থ হলে শিক্ষা ব্যবস্থায় তৈরি হতে পারে অস্থিরতা, মত্তার। এখন আপনি যদি বিকল্প খুঁজতে যান যে কোনো মতে আমি সময় বাঁচানোর জন্য, আমি করার জন্য আমি নীতিমালাটাকে বদলাই ফেলবো, তাহলে কিন্তু এটা আরেক ধরনের সমস্যা যাবে। কেউ কেউ হাইকোর্টে যাবে, কেউ কেউ রিট করবে, ঠিক আছে। আবার দেখা যাবে যে এক ধরনের বিক্ষোভ হবে, আবার একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তা আমরা তো এগুলো আর চাচ্ছি না এগুলো। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নতুন খসড়া নীতিমালা অনুযায়ী দ্রুতই পুনর্মূল্যায়নের কাজ শেষ করা হবে। ফলে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে বাড়তি চাপ পড়বে না। ভর্তি তো তাদের আসন তো যে প্রচুর খালি থাকবে, তাই না? তারপরও যেটা সংকট হবে যে সে যেটা চায় সেটা পায় কিনা। ভর্তি নীতিমালা প্রণয়ন হবে, তখন এই ব্যাপারগুলো সব ক্লিয়ার হওয়া যাবে। এতদিন খাতা পুনর্নিরীক্ষণে শুধু নম্বর যোগে ভুল বা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা তা যাচাই করা হতো। পরীক্ষকের মূল্যায়ন সঠিক হয়েছে কিনা তা দেখার সুযোগ ছিল না। দীর্ঘদিনের দাবি ও উচ্চ আদালতে রিটের পর এবার সেই ব্যবস্থায় পরিবর্তন এনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেয়া হচ্ছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।